আসসালামু আলাইকুম। সমাজবিজ্ঞান প্রথম পত্রের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আসিফুর রহমান। আজকে আপনাদের সাথে যেটি আলোচনা করব সেটি হচ্ছে সমাজবিজ্ঞান প্রথম পত্রের ৪র্থ অধ্যায়। আমরা আশা করি আপনারা অলরেডি এই অধ্যায়ের নামটি জানেন। অধ্যায়ের নাম হচ্ছে সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয়। সো আজকে এই যেই অধ্যায়টি রয়েছে এই অধ্যায়ের প্রথম লেকচার আমরা শুরু করব এবং আমরা একটু দেখি যে আমরা আজকে কি আলোচনা করব। মূলত আজকে সমাজের সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং সমাজের যে কার্যাবলী রয়েছে সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। সো প্রথমেই আমরা একটু এখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখতে পাচ্ছি। সমাজ নিয়ে উনি আসলে কি বলেছেন সেটা আমরা দেখব। মূলত অনেকেই ওনাকে শুধুমাত্র একজন কবি মনে করেন। আসলে রবীন্দ্রনাথ ঠাকুর শুধু কবি নয়, উনি হচ্ছেন যে বিয়ন্ড দ্যাট উনি একজন ফিলোসোফারও, একজন দার্শনিকও। তাই সমাজ নিয়েও উনি কিছু কথাবার্তা বলেছেন। উনি বলেছেন যে সমাজ মূলত এমন একটা জায়গা যেখানে হচ্ছে আমরা সবাই একত্রে থাকতে পারি, এবং উনি মানুষের ধর্ম নিয়ে আলোচনা করেছেন। উনি মানুষের ধর্ম নিয়ে যেটা বলেছেন সেটা হচ্ছে মানুষের ধর্মটাই হচ্ছে এরকম, মানুষ একা থাকতে পছন্দ করে না। মানুষ দলগতভাবে দল বেঁধে থাকতে পছন্দ করে, এবং সে তখনই পরিপূর্ণতা পায় যখন সে তার দলের সাথে থাকে বা দলগত অবস্থানে সে যখন থাকে। তো রবীন্দ্রনাথ ঠাকুর এটাই বলেছেন, দেখেন যে মানুষের ধর্ম হচ্ছে সে মিলেমিশে একত্রে বসবাস করতে চায়, এবং এই যে সে মিলেমিশে একত্রে বসবাস করতে চায়, সে দল বেঁধে থাকতে চায় এবং দল বেঁধে কাজ করতে চায়, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা তাকে প্রোভাইড করে থাকে সমাজ। সমাজ কিন্তু আমাদেরকে এমন একটা পরিস্থিতি দেয় যেখানে আমরা একত্রে দলবদ্ধভাবে থাকতে পারি বা দল বেঁধে থাকতে পারি, এবং সমাজ হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমরা কখনো কি করি না, একা ফিল করি না, যদি না আমরা ওইখান থেকে বিচ্যুত হয়ে যাই, সমাজ থেকে যদি আলাদা না হয়ে যাই, আমরা কিন্তু হচ্ছে সমাজে সেই দল বেঁধে থাকার যে ব্যাপারটা সেটা উপভোগ করতে পারি। সো এখানে আমরা একটু দেখি সমাজের কিছু একদম জেনেরিক বা সাধারণ সংজ্ঞা এখানে আলোচনা করা হয়েছে। আমরা একটু সংজ্ঞাগুলোকে দেখার চেষ্টা করি যে পারস্পরিক সম্পর্ক সূত্রে এবং বিভিন্ন প্রথা, প্রতিষ্ঠান, ক্রিয়া পদ্ধতিতে আবদ্ধ হয়ে একদল মানুষ যদি থাকে তখন তাদেরকে কি বলা হয়? সমাজ বলা হয়। আর যদি সেটাকে আমরা আরেকটু শর্ট করে নেই, সংকীর্ণ করে নেই, তাহলে আমরা দেখব যে পারস্পরিক সম্পর্কের সমগ্রতাকে সমাজ বলা হয়। অর্থাৎ এই যে সম্পর্ক রয়েছে মানুষে মানুষে, যে পারস্পরিক একটা সম্পর্ক রয়েছে, এটাকে আমরা বলতে পারি পারস্পরিক সম্পর্ক। এই পারস্পরিক সম্পর্কের বলা হচ্ছে সমগ্রতা। সমগ্রতা মানে কি? সম্পর্কে যত রকম দিক আছে, যত রকমের দিক আছে পারস্পরিক সম্পর্কের, সব কিছুকে আমরা যেখানে ইনক্লুড করতে পারি সেটাই হচ্ছে সমাজ। তাহলে এটাই আমাদের জন্য লেখাটা অনেক ইজিয়ার হয় যদি আমরা সহজ ভাষায় বলতে চাই। সেটা হচ্ছে যে পারস্পরিক সম্পর্কের সমগ্রতাকেই সমাজ বলা হয়। যখন আপনি সমাজ নিয়ে আলোচনা করবেন, আপনি দেখবেন যে মানুষের সাথে মানুষের যে সম্পর্কগুলো আছে সেগুলো তো আলোচিত হবে, এবং এই সম্পর্কের যত ধরেন আপনার সহযোগিতা, বৈরিতা, সচেতনতা, অচেতনতা, সব কিছু এখানে আলোচিত হবে। এই কারণেই বলা হচ্ছে পারস্পরিক সম্পর্কের যে সমগ্রতা রয়েছে সেটাকেই বলা হচ্ছে সমাজ। যখন আমরা সমাজকে দেখতে যাই, যেহেতু আমরা একটু ক্রিটিক্যালি পড়ালেখা করছি, আমরা সমাজকে দুইটা দৃষ্টিকোণে দেখতে পারি। একটা হচ্ছে সমাজ বিজ্ঞানীর দৃষ্টিকোণ, যিনি সমাজকে একটু ক্রিটিক্যালি বা হচ্ছে ভিতর থেকে সুন্দর করে দেখার চেষ্টা করবেন, এবং সমাজের প্রত্যেকটা জিনিসকে তিনি বোঝার চেষ্টা করবেন তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে। সেটাকে আমরা সমাজ বিজ্ঞানীর দৃষ্টিকোণ বলতে পারি। আর এটা হচ্ছে মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ, যে মানুষ আসলে সমাজে যে থাকছে এবং এটা আসলে সে কোন ধরনের আচরণগুলো করছে, সেটার যে মনস্তাত্ত্বিক দিকগুলো আছে সেগুলোকে আমরা আলোচনা করতে পারি। এইবার আসি, আমরা একটু ভিতরের দিকে যাব। আমরা দেখব যে সমাজের একদম সংজ্ঞার আরো ভিতরে ঢুকলে আমরা এটাকে কিভাবে অ্যানালাইসিস করতে পারি। বাংলাদেশের যিনি হচ্ছেন সমাজবিজ্ঞানের জনক, ওনার নাম হচ্ছে এ.কে. নাজমুল করিম। অনেক সমাজবিজ্ঞানী ওনাকে হচ্ছে বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনক হিসেবে অবহিত করেছেন। উনি সমাজ যখন আলোচনা করতে যাচ্ছেন, তিনটা পার্সপেক্টিভ বা তিনটা ধারণা উনি ওখানে দিয়েছেন। সো আমরা প্রথমটা নিয়ে একটু আলোচনা করি। উনি প্রথমটাই বলছেন যে সমাজ হচ্ছে সমজাতীয় জীবের সমষ্টি যারা পারস্পরিক সূত্রে আবদ্ধ। সো একটু আমি এই জিনিসটার জন্য একটা
একটু ডিটেল আলোচনা করি। প্রথমে উনি বলছেন যে সমজাতীয় জীবের সমষ্টি যারা পারস্পরিক সূত্রে আবদ্ধ। সো এটাকে আসলে আমরা কেন আলোচনা করছি, কারণ হচ্ছে যে যখন আমরা বলছি যে সমজাতীয় জীবের সমষ্টি, তখন এটা ইজিলি বোঝা যাচ্ছে যে উনি শুধুমাত্র মানুষের কথা বলছেন না। প্রথমবারে উনি যেই কথাটা বলছেন সেখানে মানুষ ছাড়া অন্যান্য প্রাণীদের আলোচনাও হতে পারে। অর্থাৎ এই সংজ্ঞা অনুযায়ী বা এই ধারণা অনুযায়ী সমাজ শুধুমাত্র মানুষের না, সমাজ অন্যান্য সমজাতীয় জীবেরও হইতে পারে। সেটা কি রকম? আপনারা দেখবেন যে যখন এলাকায় অনেকগুলো কুকুর একসাথে থাকে, তাদের টেরিটরিতে কেউ যদি আসে, নতুন কুকুর যদি আসে, তখন কিন্তু সেখানে এক ধরনের সংঘর্ষ হয়, কারণ তারা চায় না যে তাদের যে এলাকা সেই এলাকায় অন্য কুকুর আসুক। অর্থাৎ ওইটা কিন্তু কুকুরদের এক ধরনের সমাজ আমরা বলতে পারি এই ধারণা অনুযায়ী। কিন্তু যখন আমরা বৃহৎ অর্থে চিন্তা করব, তখন সেটাকে কিন্তু আসলে ওইভাবে সমাজ বলা যাচ্ছে না। কেন বলা যাচ্ছে না? দেখি দ্বিতীয় জায়গায় উনি কি বলেছেন। উনি বলছেন সমাজ অর্থ হচ্ছে সমাজের কাজ। অর্থাৎ আপনি যদি সমাজকে বুঝতে চান, তাহলে ওই সমাজের যে কাজগুলো আছে সেই কাজগুলোকে বুঝতে হবে। তাহলে প্রথমে উনি বললেন যে সমজাতীয় জীবের সমষ্টি এবং তাদের কিছু নির্দিষ্ট কি থাকবে, কাজ থাকবে। এখন দেখেন, যদি আপনি ওইটা আলোচনা করতে যান, তাহলে আমরা বলেছি যে প্রথম ধারণাটা নিলে আমরা কিন্তু মানুষ ছাড়াও অন্যান্য প্রাণীদের সমাজ বলতে পারি। কিন্তু যখন আপনি দেখবেন যে কাজের বিষয় আসবে, তখন কিন্তু দেখবেন যে মানুষ ছাড়া অন্যান্য প্রাণীদের কিন্তু আলাদা করে তেমন ডিভিশন অফ লেবার নেই, বা হচ্ছে তাদের নির্দিষ্ট তেমন কোনো আলাদা কাজ, বা হচ্ছে তাদের জন্য হচ্ছে যে একটা ডেডিকেটেড যে কাজের যে বিষয় সেটি কিন্তু নাই। ফলে কাজের কথা যখন সমাজের কাজের কথা আসবে, তখন এটা অনেক ক্ষেত্রেই মানুষের সমাজকে নির্দেশ করতে পারে। এবং আমরা দেখেছি যে মানুষের সমাজে কি আছে, সংঘ আছে, সংস্থা আছে, প্রতিষ্ঠান আছে। অন্য প্রাণীদের মধ্যে কিন্তু এই জিনিসগুলো নাই। হ্যাঁ, তাদের কমন ফিলিংস থাকতে পারে, কিন্তু এই যে সমাজ, প্রতিষ্ঠান, সংঘ, এই জিনিসগুলো নাই। এবং তৃতীয়ত উনি বলছেন যে সামাজিক কার্যাবলীর যেই সমষ্টি আছে সেটিকেও সমাজের অন্তর্ভুক্ত করা যেতে পারে। তাহলে আমরা একটু দেখি। তাহলে উনি প্রথমে বলছেন যে সমজাতীয় জীবের সমষ্টি, তারপর বলছেন সমাজের কাজ, এবং সর্বশেষ উনি যেটা বললেন সেটা হচ্ছে সামাজিক যে কার্যাবলী রয়েছে, সামাজিক কার্যাবলী যেটি রয়েছে সেই সামাজিক কার্যাবলীর সমষ্টিও আমরা বলতে পারি সমাজকে। তাহলে সমাজের তিনটি ধারণা আমরা পেলাম। সমজাতীয় জীব লাগবে, তারপর সমাজের নির্দিষ্ট কিছু কাজ লাগবে, এবং কার্যাবলীর সেই সমষ্টিও থাকতে হবে। এবার যদি আমরা বাংলাদেশ থেকে বেরিয়ে গিয়ে আরো একটু দূরে যাই, ইউরোপিয়ান একটি সংজ্ঞা দেখতে চাই, তাহলে আমরা দেখব ম্যাকাইভার এবং পেজ, তারা দুইজন একটা সোসাইটি নামক যে গ্রন্থ লিখেছেন। তাহলে এটা আসে যে ম্যাকাইভার এবং পেজ কোন গ্রন্থের রচয়িতা? সোসাইটি নামক যে গ্রন্থটি লিখেছেন, ওখানে ওনারা খুব সুন্দরভাবে বলেছেন যে যেসব সামাজিক সম্পর্কের মধ্যে আমরা জীবন যাপন করি তার সংগঠিত রূপই হচ্ছে সমাজ। তাহলে ওনারা এখানে গুরুত্ব দিয়েছেন সামাজিক সম্পর্ককে। ওনারা মূলত গুরুত্ব প্রদান করেছেন সামাজিক সম্পর্ককে, এবং বলেছেন যেই সামাজিক সম্পর্কগুলোর মধ্যেই আমরা কি করতেছি, জীবন যাপন করতেছি, সেটাই হচ্ছে সমাজ। এবং সেটা কখন সমাজ হবে? এইটার একটা সংগঠিত রূপ থাকতে হবে। সংগঠিত বা সুগঠিত হচ্ছে একটা রূপ থাকা লাগবে। সংগঠিত রূপটাকেই আমরা বলতে পারি কি সমাজ। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখা লাগবে, কারণ আমরা যখন সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করব তখন কিন্তু এই থিওরি বলতে কি এই সংজ্ঞাগুলো আমাদের লাগবে, যে ম্যাকাইভার এবং পেজ কি বলেছেন। আপনি যখন এই জিনিসগুলা লেখার মধ্যে সংজ্ঞা হিসেবে দিবেন, তখন হচ্ছে আপনার নাম্বারটা কিন্তু বেড়ে যাবে। তো আমরা বলতে পারি যেসব সামাজিক সম্পর্কের মধ্যে আমরা জীবনযাপন করি তাদের সংগঠিত রূপই হচ্ছে সমাজ।
এরপরে যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে বারবার পরীক্ষায় প্রশ্ন আসে, সেটা হচ্ছে ম্যাকাইভারের মতে আসলে সমাজ জিনিসটা কি। উনি খুব সিম্পল ভাবে বলেছেন, ওনার মতে সমাজের অর্থ হলো সহযোগিতা। এবং সমাজটাকে উনি কিভাবে দেখার চেষ্টা করেছেন, ম্যাকাইভার সমাজটাকে বলেছেন যুদ্ধের বিপরীত। যুদ্ধের বিপরীত অর্থাৎ সমাজ হচ্ছে এমন একটা অবস্থা যেখানে মানুষ মিলেমিশে থাকবে এবং তারা নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব সংঘাত এই জিনিসগুলা করবে না। তো আমরা একটু পড়ে দেখি, উনি বলছেন যুদ্ধের সম্পূর্ণ বিপরীত অবস্থাই হচ্ছে কি সমাজ। এবং উনি বলতেছেন যুদ্ধ হলো বিপরীত স্বার্থের অনুভূতি সম্পন্ন মানুষ বা দলের ধ্বংসাত্মক কার্যকলাপ। তার মানে উনি বলছেন যে দেখেন, সমাজ যখন গঠিত হবে, আমরা একটু ডিটেইলে আলোচনা করি। উনি বলছেন সমাজ যখন গঠিত হবে, এই যে সমাজ, এই সমাজের জন্য কিছু মানুষ লাগবে। কি লাগবে? মানুষ লাগবে। এই মানুষদের কিছু সাধারণ স্বার্থ থাকবে। সাধারণ স্বার্থ মানে সবার স্বার্থ একই রকম বা সবাই একটা নির্দিষ্ট গোলের জন্য কাজ করবে। তাদের কিছু সাধারণ স্বার্থ থাকবে। এই সাধারণ স্বার্থ থাকার কারণে তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব বা সংঘাত হবে না। যেহেতু দ্বন্দ্ব সংঘাত কি হবে না, তারা সবসময় মিলেমিশে থাকবে, এটাকেই ম্যাকাইভার বলছেন যে সমাজ। এবং উনি বলছেন কোনো একটা সমাজ, এই সমাজের বিপরীত যেই বিষয়টা সেটা হলো দ্বন্দ্ব বা সংঘাত, যেটাকে উনি ওনার ভাষায় বলছেন যুদ্ধ। তাহলে এই প্রশ্নটা অনেক সময় আসতে পারে যে ম্যাকাইভারের সংজ্ঞা অনুযায়ী যুদ্ধের বিপরীত কি বা সমাজের বিপরীতটা কি। তাহলে সমাজের বিপরীত হচ্ছে যুদ্ধ, আর যুদ্ধের বিপরীত হচ্ছে ম্যাকাইভারের মত অনুযায়ী সমাজ। সমাজের বিপরীত হলো যুদ্ধ আর যুদ্ধের বিপরীত হলো কি সমাজ। তো উনি বলছেন যে সমাজ হবে এমন জিনিস, যেহেতু আমরা জানি সোশাস, আমরা আগেও বলেছিলাম সোশাস এটা কিন্তু এসেছে সহযোগিতা থেকে, বা সোশাসের যে মিনিং সেটা কিন্তু কম্প্যানিয়ন বা বন্ধু। হ্যাঁ, তো মূলত এটা হচ্ছে সহযোগিতা, সহযোগিতারই পারস্পরিক রূপ হচ্ছে কি সমাজ। সো এই যে বিষয়টা, মিস্টার ম্যাকাইভার উনি বলছেন যে সমাজ হলো এমন একটা জিনিস যেখানে মানুষের সাধারণ স্বার্থ থাকবে এবং তারা পরস্পরকে কি সেই স্বার্থ উদ্ধারের জন্য, যেহেতু পুরা সমাজের স্বার্থ একটাই, পরস্পরকে সেটার জন্য সহযোগিতা করবেন এবং এই সহযোগিতার ভিত্তিতেই একটা বন্ধন তাদের মধ্যে গড়ে উঠবে, যেটাই হচ্ছে সমাজ। এবং এই সমাজের উল্টা জিনিস বা বিপরীত জিনিস হচ্ছে যুদ্ধ। ওনার মতে সমাজে কখনো যুদ্ধ অবস্থা হবে না, কারণ যুদ্ধ যখন হয়, যুদ্ধের পেছনে কাজ করে কি, যুদ্ধের পিছনে কাজ করে বিপরীত স্বার্থ। আমি একটা জিনিস চাচ্ছি, আপনি আরেকটা জিনিস চাচ্ছেন, এটাকে বলা হচ্ছে বিপরীত স্বার্থ। এই বিপরীত স্বার্থ যখন হয় তখন মানুষের মধ্যে দ্বন্দ্ব হয়, সংঘাত হয় এবং সেটার ফলাফল স্বরূপই তৈরি হয় হচ্ছে যুদ্ধ। আর যখন যুদ্ধ অবস্থা থাকে না, এটার বিপরীত অবস্থা থাকে, অর্থাৎ সমাজে শান্তি থাকে, অর্থাৎ মানুষ মিলেমিশে থাকে, এই ব্যাপারটাকে বলা হচ্ছে সমাজ। এইবার আমরা একটু দেখি, যেখানে ম্যাকাইভার সমাজের সংজ্ঞা দিয়েছেন সেখানে আমরা দেখেছি সেই সমাজে যুদ্ধের কোনো জায়গা নাই, সেই সমাজে বিপরীত মতের কোনো, মানে বিপরীত মতটাকে উনি সমাজের ভিতর কাউন্ট করছেন না। উনি বলছেন না যে দ্বন্দ্ব আসলে সমাজের অংশ, উনি বলছেন দ্বন্দ্ব যুদ্ধের অংশ। সমাজ হবে শুধুমাত্র সহযোগিতা, শান্তি, সম্প্রীতি। কিন্তু এই যে ভদ্রলোক মরিস গিন্সবার্গ, উনি এখানে এসে একটা ক্রিটিক্যাল লেন্স যোগ করলেন। উনি এটাকে আরেকটু মানে সমালোচনার দৃষ্টিভঙ্গিতে দেখলেন এবং উনি যেটা করলেন সেটা হচ্ছে সমাজের নতুন একটা সংজ্ঞা উনি দাঁড় করলেন। উনি বললেন যে সমাজ মূলত মানুষের সম্পর্ক। সমাজ মূলত কি? মানুষের সম্পর্ক। এই সম্পর্কের মধ্যে দুইটা ধরন হইতে পারে। কিরকম ধরন হইতে পারে? সম্পর্ক আপনার সাথে আমার প্রত্যক্ষ সম্পর্ক হইতে পারে, আবার আপনার সাথে আমার পরোক্ষ সম্পর্ক হইতে পারে। মানে হচ্ছে সরাসরি যদি আমি আপনাকে চিনি প্রত্যক্ষ, সরাসরি যদি না চিনি তাহলে পরোক্ষ। সম্পর্কটা প্রত্যক্ষ হতে পারে, পরোক্ষ হতে পারে। আবার সম্পর্কটা
অন্য কিছুর উপর ভিত্তি করে। যেমন হচ্ছে আপনার সম্পর্কটাকে আমি কিভাবে যাচাই করছি সেটার উপর ভিত্তি করে এটা সচেতন সম্পর্ক হতে পারে, আবার অচেতন সম্পর্কও হতে পারে। সেটা কিরকম? আপনার বাবা মার সাথে আপনার যে সম্পর্ক এটা সচেতন সম্পর্ক, আপনি চিনেন ওনারা, কিন্তু আপনার ধরেন একজন দূরবর্তী মানুষের সাথে সম্পর্ক, বা হচ্ছে আমি আপনাকে বলি, আপনি যখন ব্যাংকে যাচ্ছেন টাকা পয়সা তুলতেছেন, ওই ভদ্রলোক কিন্তু আপনাকে টাকা দিচ্ছে, আপনি টাকা নিচ্ছেন, আপনি তার উপর এক ধরনের নির্ভরশীলতা দেখাচ্ছেন। তার সাথে আপনার কিন্তু সরাসরি সম্পর্ক নেই, কিন্তু কাজের একটা সম্পর্ক আছে, এবং এখানে কিন্তু আপনাদের মধ্যে একটা সম্পর্ক বিল্ড হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু সেটা আপনারা ওইভাবে মানে এই যে একটা সম্পর্ক বিল্ড হচ্ছে এই জিনিসটা আপনারা খেয়াল করছেন না, বা আমরা খেয়াল করছি না, বাট এই ধরনের অনেক সম্পর্ক তৈরি হচ্ছে। যেমন আমরা হচ্ছে যে রিক্সাওয়ালা দেখলেই কিন্তু অনেক সময় বলি যে মামা, এটাকে ফিকটিভ কিন বলে আর কি, ফিকটিভ কিন। উনি আসলে আমার সম্পর্কে মামা না, কিন্তু আমি ওনাকে ধারণা করি বা হচ্ছে কল্পনা করি উনি আমার মামার মতো বয়সে বা ইয়েতে। হ্যাঁ, তো এটা অচেতন ভাবেই কিন্তু আমরা বলে ফেলি যে রিক্সাওয়ালা মামা, হ্যাঁ, বা ফুচকাওয়ালা ভাই, এই ধরনের জিনিস আমরা বলে ফেলি। তো এই ধরনের একটা সচেতন সম্পর্ক, অচেতন সম্পর্কও হইতে পারে। এবার সম্পর্কের ভিতরে আরো দৃষ্টিকোণ থাকতে পারে, কেউ কাউকে সহযোগিতা করবে কিনা সেটার উপরে ভিত্তি করে এটা একটা সহযোগিতামূলক সম্পর্ক হইতে পারে। সহযোগিতামূলক সম্পর্ক হতে পারে মানুষের মধ্যে, যে একজন আরেকজনকে সহযোগিতা করবে। যেমন টিচার এবং স্টুডেন্টের সম্পর্ক, টিচার স্টুডেন্টকে কি করবে? সহযোগিতা করবে। আবার এটা বৈরিতামূলক সম্পর্কও হইতে পারে। বৈরিতামূলক মানে কি? বৈরিতামূলক মানে হচ্ছে একজন আরেকজন যেন ভালো করতে না পারে সেটাও করতে পারে, বা হচ্ছে একজন আরেকজনের জন্য একটা চ্যালেঞ্জ, প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। তাহলে সবগুলাই কিন্তু সম্পর্ক। দেখেন, কেউ যদি আপনাকে, আপনার বন্ধু যিনি তার সাথে আপনার পজিটিভ সম্পর্ক আছে, আপনার যিনি শত্রু তার সাথেও আপনার একটা সম্পর্ক আছে যেটাকে নেগেটিভলি আমরা দেখার চেষ্টা করতেছি। বন্ধু আপনাকে সহযোগিতা করবে, শত্রু আপনাকে বৈরিতা করবে। এই যে দেখেন, আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করতেছি সেটা সম্পর্ক, সম্পর্কের বিভিন্ন ধরন নিয়ে আমরা আলোচনা করতেছি। প্রত্যক্ষ হতে পারে, পরোক্ষ হতে পারে, কোনো সমস্যা নাই। অচেতন হতে পারে, সচেতন হতে পারে, কোনো সমস্যা নাই। সহযোগিতামূলকও হতে পারে, আবার বৈরিতামূলকও হতে পারে, কোনো ধরনের কোনো সমস্যা নাই। কথা হচ্ছে এই যে সম্পর্ক ধরন যেটাই হোক, এই সম্পর্কগুলো যদি এক্সিস্ট করে তাহলে আপনি সমাজে আছেন, আপনি সমাজের অন্তর্ভুক্ত। অর্থাৎ উনি বলার চেষ্টা করছেন যেটা ম্যাকাইভার বলেছিলেন, যে না, সমাজ মানে শুধুমাত্র সহযোগিতা, সবাই সহযোগিতা করবে। কিন্তু আপনি দেখেন বিভিন্ন জায়গায় কিন্তু একই সমাজের মানুষ মারামারি করতেছে। গ্রামে আপনি দেখবেন যে বাংলাদেশে কিছু কিছু অঞ্চল আছে, গ্রামে গ্রামে হচ্ছে মারামারি লাগে, তারপরে মানুষ একজন আরেকজনকে আহত করে ফেলে, অথচ সকালবেলায় তারা দেখা সাক্ষাৎ করেছিল। এরকম আর কি, একই সমাজে তারা থাকতেছে কিন্তু তাদের মধ্যে মারামারি হতে পারে, তাদের মধ্যে সংঘর্ষ হতে পারে, তারা রাস্তা ব্লক করে দিতে পারে, এটা হতেই পারে। কিন্তু এই যে বিষয়টা সেটাও কিন্তু একটা সম্পর্কের অন্তর্ভুক্ত। তাহলে আপনার সম্পর্ক হোক প্রত্যক্ষ, হোক পরোক্ষ, হোক সচেতন বা অচেতন, হোক সহযোগিতামূলক বা বৈরিতামূলক, তাতে কিছুই যায় আসে না। যদি আপনি সম্পর্ক নিয়ে আলোচনা করেন এবং সম্পর্কগুলো আপনার জীবনের সাথে জড়িত হয়, তাহলে আপনি সমাজে আছেন। উনি এটাই বলছেন, মানুষের সাথে মানুষের প্রত্যক্ষ বা পরোক্ষ, সংগঠিত বা অসংগঠিত, সচেতন বা অচেতন, সহযোগিতা বা বৈরিতামূলক, সমস্ত যেই সম্পর্ক মানে সমস্ত সম্পর্ক, যত ধরনের সম্পর্ক আছে সবই হচ্ছে আপনার সমাজের অন্তর্ভুক্ত হবে। তাহলে সমাজে শান্তিও থাকতে পারে, অশান্তিও থাকতে পারে। সমাজে হচ্ছে আপনার একটা স্থিতি অবস্থাও থাকতে পারে, আবার গতিশীল অবস্থাও তৈরি হতে পারে। বাট সম্পর্ক যেখানে আছে, মানুষের মানুষের সম্পর্ক থাকা মানেই সেটা সমাজের আলোচ্য বিষয়। এইবার তাহলে আমরা দেখে নিলাম যে মরিস গিন্সবার্গ কি বলেছেন। এবার আমরা একটু জিএইচ ফিচার দেখব। জিএইচ ফিচারের যে সংজ্ঞা, সেখানে উনি বলছেন সমাজ কি? সমাজ হচ্ছে সবাই মিলে একটা সংস্কৃতির সাধারণ অংশ হবে। একটা নির্দিষ্ট সংস্কৃতির তারা কি হবে? সাধারণ অংশ বা অংশীদার হবে। অর্থাৎ সবাই মোটামুটি একই ধরনের সংস্কৃতির পার্ট হবে, এবং তাদের মধ্যে যেটা হবে সেটা হচ্ছে এক ধরনের নির্ভরশীলতা থাকবে, পারস্পরিক নির্ভরশীলতা থাকবে, যার ফলে তারা
একজন আরেকজনের যেই প্রয়োজনীয়তা আছে সেই প্রয়োজনীয়তাটা পূরণ করবে। তো আমরা একটু দেখি ওনার পুরো সংজ্ঞাটা, আমরা রিডিং পড়ে দেখি। সমাজ হলো একই সাধারণ, দেখেন, সংস্কৃতির অংশীদার। উনি এখানে সম্পর্কটাকে সংস্কৃতির কথা বললেন। উনি বললেন যে না, আমরা একটা সংস্কৃতিতে বিলং করি। যেমন আপনাদের সমাজে আপনারা দেখবেন যে আপনাদের হাঁটা চলা, কথাবার্তা বলা সবকিছুই এবং বিশ্বাস মোটামুটি কাছাকাছি। তারা হচ্ছে সংস্কৃতির সাধারণ একটা অংশীদার হবে এবং নিজ সামাজিক প্রয়োজন পূরণের উদ্দেশ্যে পরস্পরের মধ্যে, মানে অনেক মানুষের সমষ্টি, উনি বলছেন বহু সংখ্যক মানব সন্তানের সমষ্টি, বা আমরা এটা মানুষের সমষ্টিও বলতে পারি। সেটা হচ্ছে তাদের মধ্যে ক্রিয়াশীল থাকতে হবে, ফাংশনাল হইতে হবে। এখন যদি কেউ মানে সমাজের অংশ কিন্তু সমাজে তার কোনো গুরুত্ব নাই, তাহলে কিন্তু আস্তে আস্তে সমাজে তার প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়। সো মূলত ওনার যে সংজ্ঞাটা সেটা আলোচনা করলে আমরা দুইটা জিনিস দেখতে পাই। এক, সাধারণ সংস্কৃতি লাগবে। দুই, নিজেদের মধ্যে একটা নির্ভরশীলতা লাগবে। এবং এখানে যারা ইন্ডিভিজুয়াল বা ব্যক্তি আছে তাদেরকে কি হইতে হবে? ক্রিয়াশীল হইতে হবে। এটা হচ্ছে ওনার সমাজের সংজ্ঞা। এইবার আমরা যদি সাধারণভাবে দেখি, অনেক তাত্ত্বিকের সংজ্ঞা আমরা দেখলাম। আমরা একটা দুইটা তাত্ত্বিকের সংজ্ঞা অবশ্যই যখন সমাজ সম্পর্কে লিখতে বলবো তখন আমরা লিখবো। লিখার পরে আমরা সাধারণ অর্থে নিজেদের যেই সংজ্ঞাটা সেটাও তো বলতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি লিখবো? আমরা যেটা লিখবো যে মোটামুটি তারা একই ভূখণ্ডে বাস করবে এবং নিজেদের মধ্যে তাদের মধ্যে একটা সম্পর্ক থাকবে, নির্ভরশীলতা বা চাহিদা পূরণের থাকবে, এবং তারা হচ্ছে একই সংস্কৃতির ধারক এবং বাহক হবে। এই রকম যূথবদ্ধ জনসংখ্যায় বা জনসমষ্টি হবে সমাজ। সমাজ কিন্তু একজনকে দিয়ে হবে না, সমাজে অসংখ্য ইন্ডিভিজুয়াল লাগবে। এরকম 10 জন, 5 জন, 50 জন, 100 জন, এরপরে কিন্তু সমাজ হবে। আপনি চাইলেই কিন্তু একা একা সমাজ গঠন করতে পারবেন না। তার মানে তিনটা জিনিসের কথা আমরা সমাজের সংজ্ঞা চাইলে অবশ্যই বলবো, যে একটা নির্দিষ্ট ভূখণ্ড এবং সমষ্টিগতভাবে তারা থাকবে, নিজেদের মৌলিক চাহিদা পূরণ করবে এবং কি করবে? সংস্কৃতির ধারক এবং বাহক হবে। তাহলে দেখেন, নির্দিষ্ট ভূখণ্ড আমরা করব, সেটা হচ্ছে চাহিদা পূরণের জন্য সমষ্টিগত অবস্থান করবে এবং সর্বশেষ তারা যেটা করবে সেটা হচ্ছে তারা একই সংস্কৃতির ধারক এবং বাহক হবে, যেটাকে আমরা সহজভাবে অংশীদার বলতে পারি। একই সংস্কৃতির তারা কি হবে? অংশীদার হবে। যখন এই জিনিসগুলো হবে তখন ওই সমষ্টিবদ্ধ মানুষকে আমরা সমাজ বলতে পারবো। এবার আমরা দেখি এই ম্যাকাইভার, উনি আবার, আমরা অলরেডি জেনেছি ম্যাকাইভার একজন স্কটিশ সমাজবিজ্ঞানী। ওনার একটা বই, এই যে দ্য এলিমেন্টস অফ সোশ্যাল সায়েন্স, এখানে উনি বলছেন 4টা বৈশিষ্ট্য লাগে একটা সমাজ হইতে হইলে। তো এগুলো আমরা একটু মনে রাখবো। এক হচ্ছে সমগোত্রীয়তা, একই রকম হইতে হবে। আপনি দেখবেন যখন আমরা বলছি যে একই সংস্কৃতির অংশ, তার মানে কি? তাদের মধ্যে একটা লাইকনেস আছে, ইংলিশে এটাকে বলে লাইকনেস, মানে তারা একই রকম আচার আচরণে কাছাকাছি। যদিও তাদের ইন্ডিভিজুয়াল ব্যক্তি স্বাতন্ত্র্যে হয়তো পার্থক্য থাকতে পারে, কিন্তু যখন তারা আচার আচরণ করে, মানে তাদের চলা বলা খাওয়া সবকিছুর মধ্যে একটা কাছাকাছি ভাইব আমরা পাবো, সমগোত্রীয়তা। দুই হচ্ছে এই সমগোত্রীয়তার মধ্যে আবার বৈচিত্র্য থাকবে। কিরকম বৈচিত্র্য থাকবে? দেখেন, আমরা বাঙালি মানুষ, আমরা ধরেন বাঙালিদের নিয়ে একটা সমাজ আমরা গঠন করলাম। সেখানে কিন্তু আমরা দেখবো যে কেউ কেউ শার্ট প্যান্ট পরে, কেউ লুঙ্গি পরতে করে, এটাকে কি বলে আপনার, স্বাচ্ছন্দ্য বোধ করে, কেউ আবার পাঞ্জাবি টুপি এসব পরতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু তাদের একটা কমন গ্রাউন্ড থাকবে এবং দেখা যাবে যে তাদের মধ্যে একটা লিমিট পর্যন্ত বৈচিত্র্য থাকবে। এই বৈচিত্র্যের কিন্তু একটা লিমিট থাকে, হ্যাঁ, যে এমন না যে খুবই পার্থক্য হয়ে যায়। বৈচিত্র্য থাকে, ইউনিকনেস থাকে, কিন্তু খুব বেশি পার্থক্য হয় না। এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একজন আরেকজনের উপর পারস্পরিকভাবে নির্ভরশীল হতে হবে। সমাজ কেন আসলে সমাজ হয়ে ওঠে? কারণ এখানে পারস্পরিক নির্ভরশীলতা আছে। একটা পার্সন আরেকটা পার্সনের উপরে কি থাকে? নির্ভরশীল থাকে। সেটা প্রত্যক্ষভাবে হইতে পারে, পরোক্ষভাবে হইতে পারে, বাট এদের মধ্যে একটা নির্ভরশীলতা থাকবে এবং এই নির্ভরশীলতা পালনেই তারা সহযোগিতা করবে। তাহলে আমরা একটু দেখি
বিষয়টা কি, প্রথমে আমাদের লাগবে লাইকনেস, সমগোত্রীয়তা, যে একজন মানুষ আরেকজন মানুষকে বুঝবে, তার অনুভূতিটাকে সে বুঝতে পারবে, তাহলে সমগোত্রীয়তা লাগবে। এরপর লাগবে হচ্ছে সমাজে আমরা পাই বিভিন্নতা, যদিও তারা কাছাকাছি কিন্তু তাদের মধ্যেও এক ধরনের পার্থক্য আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, পারস্পরিক নির্ভরশীলতা থাকবে এবং সেই নির্ভরশীলতা পূরণের জন্য তারা একে অপরকে সহযোগিতা করবে। সো এই আমরা দেখলাম 4টা জিনিস। অনেক সময় প্রশ্ন আসে যে ম্যাকাইভার সমাজের কয়টি বৈশিষ্ট্যের কথা বলেছেন? 4টি বৈশিষ্ট্যের কথা বলেছেন, এটা আমরা মাথায় রাখবো। এখন যখন আমরা সমাজ আলোচনা করব, তখন অবশ্যই আমরা এই জিনিসগুলা আলোচনা করব এবং বলবো যে সমাজের 4টা বৈশিষ্ট্য: সমগোত্রীয়তা, বিভিন্নতা, পারস্পরিক নির্ভরশীলতা এবং সহযোগিতা। এবার এগুলাকে ভাঙলে আবার কিছু জিনিস পাওয়া যায়, যেমন সমরূপতা বা হোমোজিনিটি। তো আমরা দেখি যে আদিম সমাজে জ্ঞাতি সম্পর্কের ভিতর সমরূপতা বিদ্যমান ছিল, আধুনিক সমাজে সেটা জাতীয়তাবাদের মধ্যে বিদ্যমান। সো দুইটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ এখানে আছে, যে আদিম সমাজে কোথায় জ্ঞাতি সম্পর্কের মধ্যে কিন্তু সমরূপতা ছিল, আর আধুনিক সমাজে জাতীয়তাবাদের মধ্যে আছে। সো বিষয়টা কি, আগে যখন হচ্ছে জ্ঞাতি সম্পর্ক ছিল, হ্যাঁ, আমি একটা আলোচনা করি। আফ্রিকার কিছু কিছু জায়গায় ওমাহা জ্ঞাতি সম্পর্ক লক্ষ্য করা যায়। জ্ঞাতি সম্পর্কে 6টা ভাগ আছে, এর মধ্যে আমি একটু ওমাহা নিয়ে আলোচনা করি। সেখানে কিরকম হয়, ধরেন এইটা আপনি নিজ, হ্যাঁ, সো ধরেন এটার উপরে, তাহলে আপনার এদিকে আপনার বাবা থাকবে, এদিকে আপনার মা থাকবে। সো জ্ঞাতি সম্পর্কে চার্ট যখন আঁকে এইভাবে আঁকা হয়, ঠিক আছে। এটা হচ্ছে ধরেন নিজ, এটা হচ্ছে আপনার বাবা মা। সো আপনার বাবার ভাই যারা আছে ওই সমাজে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে বাবার ভাইকে কি বলা হয়, বাবা বলা হয়, ঠিক আছে। মায়ের যত এইদিকে যারা আছে, মায়ের বোন, সবাইকেই মা বলে তারা। তাহলে এই যে একটা সমরূপতা দেখা যাচ্ছে না, সবাইকে একই নামে ডাকা বা হচ্ছে একইভাবে ইয়ে করা, এটাকে বলা হচ্ছে কি সমরূপতা। আধুনিক যে সমাজ, সেখানে জ্ঞাতি সম্পর্কের মধ্যে আমরা এই সমরূপতাটা খুব বেশি দেখি না। হ্যাঁ, আমরা যেটা দেখি সেটা হচ্ছে জাতীয়তার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে আমরা এই সমরূপতাটা দেখতে পাই। তাহলে আদিম সমাজে সমরূপতা ছিল কোথায়? সমরূপতা এটাকে আমরা এভাবে আলোচনা করতে পারি। আমরা যদি একটু যাই তাহলে আমরা দেখব এভাবে লিখতে পারি, সমরূপতা। এই সমরূপতা বা হোমোজিনিটি, এটা আদিম সমাজে এটা কোথায় ছিল? আদিম সমাজে ছিল জ্ঞাতি সম্পর্কে। জ্ঞাতি সম্পর্কের ক্ষেত্রে আদিম সমাজে আমরা সমরূপতা দেখতে পেতাম, আর আধুনিক সমাজে এটা আমরা দেখতে পাই কোথায়? জাতীয়তাবাদে। ওকে, এবার দেখি, আমরা বারবারই বলেছি, দেখেন সমাজ হচ্ছে সামাজিক সম্পর্কের ব্যবস্থা এবং এটা একটা অনুভূতির বিষয়। আমরা সোসাইটিকে নিয়ে এক ধরনের কিন্তু ফিলিংস কাজ করে, আমরা নিজেদের সমাজকে নিয়ে এক ধরনের অনুভূতি আমাদেরকে কিন্তু কাজ করে, এবং সেটাই কিন্তু সেই একটা বিষয় কিন্তু আমাদেরকে একটা কি বন্ধনে আবদ্ধ করে রাখে। তাহলে এই যে বন্ধন, এই বন্ধনটা সৃষ্টি হচ্ছে কোথা থেকে? অনুভূতি থেকে। এবং এই সামাজিক সম্পর্কের এই ব্যবস্থা, এটার কারণেই কিন্তু আমরা একটা বন্ধনে আবদ্ধ হই। সমাজ সর্বব্যাপক, কেবল মানব প্রজাতির মধ্যে সমাজ প্রচলিত। সো আমরা দেখেছি যে আসলে এই যে সমাজকে যখন ভাগ করতে যাই, তখন আমাদেরকে 3টা জিনিস খেয়াল করতে হয়। কয়টা জিনিস? 3টা জিনিস। একটা হচ্ছে একই রকম সব জীব আছে কিনা, 1 নাম্বার। আমরা নাজবুল করিমের যেই এটা দেখেছি যে মানে সমজাতীয় জীব আছে কিনা, ঠিক আছে। সো সমজাতীয় জীব থাকলেই কিন্তু আসলে সমাজ একটা সেন্সে বলা যায়, কিন্তু তারপরেও সমাজের যে কার্যাবলী সেটা আমাদেরকে দেখতে হয়। তাই সমাজের কার্যাবলী কিন্তু অন্য জীবের মধ্যে নাই, শুধু মানুষের মধ্যে আছে। এবং
এই সামাজিক সম্পর্ক সেটাও আমাদেরকে দেখতে হয়। সো এই জিনিসগুলো শুধু যেহেতু মানুষের মধ্যেই আছে, এই কারণে সমাজ জিনিসটা কি মানব প্রজাতির মধ্যেই সমাজের যে ব্যবস্থা এটা প্রচলিত। দেখেন আমরা যেটা কথা বলছি এটা হচ্ছে সমাজ ব্যবস্থা। তাহলে দুইটার জিনিস একটু খেয়াল করতে হবে, একটা হচ্ছে সমাজ আর একটা হচ্ছে সমাজ ব্যবস্থা। সো সমাজ জিনিসটা এটা অন্য প্রাণীর মধ্যেও থাকতে পারে, বাট সমাজ ব্যবস্থা এটা শুধুমাত্র মানব প্রজাতির মধ্যেই আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে সমাজ অন্যান্য প্রাণীর হইতে পারে, কিন্তু সমাজ ব্যবস্থা সেটা কিন্তু শুধুমাত্র মানব প্রজাতির মধ্যে থাকবে। এই কারণে বলা হচ্ছে সমাজ সর্বব্যাপক, কিন্তু কেবল মানব জাতির মধ্যেই সমাজ ব্যবস্থা প্রচলিত। সমাজ বলা হচ্ছে সার্বজনীন, এবং এই যে সমাজের অস্তিত্ব এইটা আসলে অপরিহার্য। মানে সমাজ ছাড়া মানুষ টিকে থাকা খুবই কঠিন। কারণ কি দেখেন আদিমকাল থেকেই কিন্তু সমাজের অস্তিত্ব ছিল। কেন ছিল? কারণ আদিমকালে সমাজের গুরুত্ব আরো বেশি ছিল। কারণ হচ্ছে আদিমকালে মানুষ কি ছিল? আদিমকালে মানুষ যেটা বলা হতো, প্রথম দিকে মানুষ ছিল শিকারী সংগ্রহকারী। তাহলে একটু শিকারী সংগ্রহকারী জিনিসটা কি আমরা আলোচনা করতে পারি। শিকারী সংগ্রহকারী হচ্ছে ইংলিশে বলা হয় হান্টার এবং গ্যাদারার। সো হান্টার গ্যাদারার জিনিসটা কি? জিনিসটা হচ্ছে আদিমকালে মানুষ যেটা করতো প্রাথমিক দিকে, তারা হয় শিকার করে খেত অথবা গাছ থেকে ফল মূল সবজি এগুলা নিয়ে আসতো। তো যখন তারা শিকার করতো সেটাকে বলা হতো হান্টিং, আর যখন তারা ফল মূল এইসব নিয়ে আসতো সেটাকে বলা হতো গ্যাদারিং। সো এই হান্টার গ্যাদারার সোসাইটির বা শিকারী সংগ্রহকারী সোসাইটির মানুষ তারা কিন্তু তাদের সামাজিক নিরাপত্তা বলেন, নিজেদের একসাথে টিকে থাকার জন্য তারা কিন্তু সমাজে থাকা লাগতো। হ্যাঁ, তো আদিমকাল থেকে পৃথিবীতে একটা জিনিস আছে, সেটা হচ্ছে সমাজ। বর্তমান সময়ে মানুষ অনেক বেশি আত্মনির্ভরশীল হয়েছে, এই কারণে অনেকেই আমরা দেখতে পাই যে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কিন্তু আদিমকালে অবশ্যই সমাজের একটা অস্তিত্ব ছিল, এবং বলা হচ্ছে যে সমাজ সার্বজনীন, এটা থাকবেই। পৃথিবীর সব জায়গায় যারা খুব অল্প মানুষ তারাও কিন্তু দলবদ্ধ হয়ে তাদের কিছু সেন্স আছে, তারাও কিন্তু হচ্ছে যে তাদের যে রীতি নীতি আচার আচরণ সবকিছু মিলে তারা দলবদ্ধভাবেই থাকে। খুবই গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে সমাজ কিন্তু ভাইয়া পরিবর্তনশীল। সমাজ পরিবর্তন হয়। আদিম সময়ে মানুষ কি ছিল? একটু আগেই বলছি যে মানুষ শিকারী সংগ্রহকারী ছিল, কিন্তু সমাজ পরিবর্তন হয়েছে এবং একটা সময় দেখা গেল ডিভিশন অফ লেবার হয়েছে। ডিভিশন অফ লেবার মানে কি? মানুষের শ্রমের যেই বিভাজন, বাংলায় এটাকে বলা হয় শ্রম বিভাজন। শ্রম বিভাজন হয়েছে। বর্তমান সময়ে মানুষ কি করে? মানুষ বর্তমান সময়ে কেউ ব্যবসা করে, কেউ দেখা যায় যে চাকরি করে, ঠিক আছে, একটা নির্দিষ্ট কাজই কিন্তু করে, আবার কেউ শুধু পড়ালেখা করে। এই যে কাজ কিন্তু বিভাজন হয়ে গেছে। আদিম সমাজে একই মানুষ সব করত, একদম সে শিকারী সংগ্রহকারী থেকে শুরু করে নিজের পরিবারকে দেখা থেকে শুরু করে রান্না বান্না করা সবকিছু সে নিজেই করত। সো ওই সমাজ আর বর্তমান সমাজ কি এক না। সমাজ কি হয়? পরিবর্তন হয়। সময়ের সাথে সাথে সমাজ পরিবর্তন হতে থাকে। সো এটাই বলছে যে বিভিন্ন যুগ এবং সামাজিক সম্পর্ক এই জিনিসগুলা কিন্তু সমাজকে পরিবর্তন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, এবং সমাজ সবসময় পরিবর্তনশীল থাকে। আজ থেকে 30 বছর আগে বাংলাদেশের সমাজ ব্যবস্থা যেরকম ছিল এখন সেটা নাই। এরও 50 বছর আগে যেভাবে ছিল এখন সেটা নাই। সো বিষয়টা হচ্ছে সমাজ সময় চেঞ্জ হইতে থাকে। একই সমাজের মধ্যেই বিভিন্ন ধরনের পরিবর্তন চলতে থাকে, বিভিন্ন ধরনের পরিবর্তন চলতে থাকে। কারণ বাংলাদেশে বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা যদি দেখি যে কে ড্রামা অনেক বেশি পপুলার, এই সমাজে তো 20 বছর আগে এই কে ড্রামা ছিল না। সেটা ভালো কি খারাপ সেটা দেখার বিষয় আমাদের না। আমাদের যেটা দেখার বিষয় সেটা হচ্ছে সমাজে পরিবর্তন ঘটছে কিনা। সমাজ কনস্ট্যান্টলি পরিবর্তন হতে থাকে এবং এটা আটকানোর কোনো সুযোগ নেই। যে সমাজ পরিবর্তন আটকাতে চায় সেই সমাজ আসলে মানে এটা আটকাতে পারে না, এবং সেই সমাজ আসলে ফাংশন করে না। সো সমাজ সবসময় কি থাকবে? পরিবর্তনশীল থাকবে এবং পরিবর্তন হতে থাকবে।
এবং সমাজের অভ্যন্তরীণ জনসংখ্যাকে একটি সম্পৃক্ত একক হিসেবে ধরে নেওয়া হয়। তাহলে এখন সম্পৃক্ত একক কি? সম্পৃক্ত একক হচ্ছে এই যে সমাজে আমরা বসবাস করছি, এই সমাজ পরিবর্তন থেকে শুরু করে বা সমাজ যদি স্থিতিশীল থাকে সেটার ক্ষেত্রেও, যেটা এই যে সমাজের ব্যক্তিরা আছে তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এবং তারাই কিন্তু সমাজের এই যে বিষয়গুলা সেগুলাকে ডিসাইড করে এবং তার আচার আচরণের মধ্য দিয়ে কিন্তু সমাজ পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এই কারণেই সে কিন্তু আসলে সম্পৃক্ত, এটার সাথে কানেক্টেড। আচ্ছা, আমরা দেখি যার মাধ্যমে মানুষের সামাজিক চাহিদার পরিপূর্ণতা ঘটে। সো মূলত হচ্ছে সমাজ অনেকগুলো বৃহত্তর গোষ্ঠীর সমষ্টি এবং এটার কারণে কেন গোষ্ঠীগুলা কেন থাকে, কারণ হচ্ছে তারা মৌলিক এবং সামাজিক চাহিদার যেই পরিপূর্ণতা সেটা দেয় আর কি। এবং দেখেন এখানে খুবই গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আমরা আলোচনা করেছি, আমরা দেখেছি মরিস উনি কিন্তু এই কথাটা বলেছিলেন যে সমাজে সহযোগিতা থাকবে আবার দ্বন্দ্বও থাকবে। এটা সব জায়গায় সঠিক। এটা আপনি সমাজের ক্ষুদ্রতম একক পরিবারের কথা বলেন, পরিবারেও কি সহযোগিতা থাকে আবার নিজেদের মধ্যে একটা দ্বন্দ্বও থাকে। তো সমাজ ইনএভিটেবল ভাবেই সমাজে মানে সহযোগিতাও থাকবে আবার দ্বন্দ্বও থাকবে। এবং অবশ্যই অবশ্যই সমাজের সদস্যরা পরস্পরের উপর নির্ভরশীল হবে, তাদের মধ্যে সম্পর্ক থাকবেই। সামাজিক সম্পর্কের এই তো মানে ভিত্তিতেই যে সমাজ গড়ে ওঠে, তাদের মধ্যে সম্পর্ক থাকবে এবং নির্ভরশীলতা থাকবে। একটা মানুষ সমাজে বসবাস করে মানে সেই সমাজের উপর তার প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক কোনো না কোনো ভাবে নির্ভরশীলতা আছেই আছে। এবং আমরা এটা খুবই বুঝতে পারি সাধারণভাবে যে প্রত্যেকটা সমাজেই একটি সাধারণ জীবন প্রণালী বিদ্যমান। আপনি দেখবেন প্রত্যেকটা সমাজেরই কি একটা সাধারণ জীবন প্রণালী বিদ্যমান এবং এই জীবন প্রণালী মোটামুটি সমাজের সবাই ফলো করে, না চাইতেও তারা ফলো করে। মানে এই যে তাদের একটা বেড়ে ওঠা, তাদের একটা কগনিশন গড়ে ওঠা, সেই জায়গাটাতেই তাদের সমাজের কি কি রীতিনীতি আছে, আচার আচরণ আছে, মূল্যবোধ আছে, সেগুলো কিন্তু অলরেডি ইনক্লুডেড হয়ে যায় এবং তাদের জীবন প্রণালী গঠিত হয়ে যায়। এবং সমাজের চাহিদা পূরণের লক্ষ্যে মানুষ সংঘ ও প্রতিষ্ঠান গড়ে তোলে। আমরা যখন সামনের দিকে আগাবো তখন কিন্তু আমরা দেখবো মৌল প্রত্যয়ের মধ্যে এই সংঘ ও প্রতিষ্ঠান আমরা পড়বো। এবং ডারখাইম বলেছেন সমাজ বিজ্ঞান হলো কি, আমরা একটু চ্যাপ্টার 1-এ আসি। সমাজ বিজ্ঞান ডারখাইম বলেছেন কি, অনুষ্ঠান এবং প্রতিষ্ঠানের বিজ্ঞান। সমাজ বিজ্ঞান হচ্ছে অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিজ্ঞান। তাহলে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে সমাজে সংঘ এবং প্রতিষ্ঠান এগুলো অবশ্যই থাকবে এবং থাকতে হবে, না হলে সমাজ আসলে ফাংশন করবে না। সো মোটামুটি আজকে আমরা বেশ কিছু জিনিস দেখে ফেলেছি। সেটা হচ্ছে সমাজে কয়টা সংজ্ঞা আমরা দেখলাম সমাজের বৈশিষ্ট্য কি, কার্যাবলী কি, আমরা দেখলাম যে সমাজ আসলে কত দিক থেকে দেখা পসিবল, তাত্ত্বিকরা সমাজকে কিভাবে দেখেছেন সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এবার আমরা একটু বহু নির্বাচনী প্রশ্ন দেখব। কোন প্রত্যয়টি মানুষকে সামাজিক জীব হিসেবে মর্যাদা দান করে? সম্প্রদায় নিয়ে আমরা পুরো লেকচারে আলোচনাই করে নাই। সংস্কৃতি সভ্যতা না, মানুষকে সামাজিক জীব হিসেবে গুরুত্ব দেয় কে? সমাজ। সমাজ অর্থ সহযোগিতা, এটা আমরা মোটামুটি পড়ে ফেলছি এবং এটা আমরা সিকিউ তো ইউজ করব, যেটা ম্যাকাইভার বলেছেন এবং খুব গুরুত্বপূর্ণ, প্রায় সময় এটা অবজেক্টিভে আসে। আমরা দেখতে পাচ্ছি এটা সকল বোর্ড 2022-এ বোর্ডে কিন্তু অবজেক্টিভে এসেছিল। সো সমাজ অর্থ সহযোগিতা এবং সমাজ আসলে যুদ্ধের বিপরীত, এই কথাটা বলেছেন ম্যাকাইভার, এটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, যখন একাধিক ব্যক্তি একই উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধ হয়ে বসবাস করে তখন তাকে কি বলে? অবশ্যই সমাজ বলে। কারণ আমরা বলেছিলাম যে তাদের একটা সাধারণ উদ্দেশ্য থাকবে, যদিও আমরা আগে এই সাধারণ উদ্দেশ্য শব্দটা ব্যবহার করি নাই। আমরা যখন পড়েছিলাম তখন উদ্দেশ্যের বদলে আমরা মূলত সাধারণ স্বার্থ শব্দটা ব্যবহার করেছি। বাট এই দুইটারই ইংলিশ নাম হচ্ছে গোল। গোল তাদের একটা গোল থাকবে। সো সাধারণ উদ্দেশ্যে মানুষ যখন একই সাথে কাজ করে সেটাকে বলা হচ্ছে সমাজ। সমাজ বিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে, অবশ্যই আমরা এটা চ্যাপ্টার 1-এও কয়েকবার পড়েছি, মূল প্রতিপাদ্য বিষয় সমাজ। সমাজ বিজ্ঞান নামেই লেখা আছে সমাজ বিজ্ঞান, তাহলে এটার মূল প্রতিপাদ্য বিষয় হবে সমাজ।
আমরা দেখেন একটু আবার রিওয়াইন্ড করি, একটা জ্ঞানমূলক প্রশ্ন এখানে দেওয়া আছে। ম্যাকাইভার সমাজে কয়টি বৈশিষ্ট্যের কথা বলেছেন? এটা অনুধাবনেও আসতে পারে, 4টি বৈশিষ্ট্যের কথা উনি বলেছিলেন। এবং এই 4টি বৈশিষ্ট্য কি, আমরা আবার একটু যদি পেছনে ফিরে যাই, আমরা দেখব যে ম্যাকাইভারের 4টা বৈশিষ্ট্য এখানে, যে আমাদের লাইকনেস থাকতে হবে, আমাদের একই ধরনের সমাজের ভিতরেও বিভিন্ন ধরনের বৈচিত্র্যতা বা ডাইভার্সিটি থাকতে পারে, বিভিন্নতা থাকতে হবে, এবং দুইটা খুবই গুরুত্বপূর্ণ, যে তারা পারস্পরিক নির্ভরশীলতা দেখাবে, সেটার কারণে তারা নিজেদেরকে কি করবে, সহযোগিতা করবে। তাহলে এক হচ্ছে সমগোত্রীয়তা, বিভিন্নতা, পারস্পরিক নির্ভরশীলতা এবং সহযোগিতা। সো এই 4টা জিনিস, এটা কিন্তু আমাদের জ্ঞানমূলক এবং অনুধাবনের জন্য অবশ্যই মনে রাখতে হবে। সমাজ বিজ্ঞানের কোন প্রত্যয় মানুষকে সামাজিক জীব হিসেবে মর্যাদা প্রদান করে? সমাজ। কারণ সমাজ যদি না থাকে তাহলে তো সামাজিক জীব হওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা এটাকে আরো, মানে প্রত্যয় হচ্ছে সমাজ, কিন্তু আমরা যেটাকে বলতে পারি সেটা হচ্ছে যে মানুষেরই একমাত্র কি আছে, সমাজ ব্যবস্থা আছে। আমি কিন্তু বারবার এই কনফিউশনটা ক্লিয়ার করার চেষ্টা করছি। সেটা হচ্ছে সমাজ অন্য প্রাণীদেরও থাকতে পারে, কিন্তু সমাজ ব্যবস্থা এটা কিন্তু শুধুমাত্র মানুষেরই আছে। হ্যাঁ, এরপর আমরা যেটা দেখব যে মানুষকে সামাজিক জীব হিসেবে কোন প্রত্যয় মর্যাদা প্রদান করে, সেটা হচ্ছে সমাজ প্রত্যয়। সোশিওলজি এসেছে সোশিয়াস এন্ড লোগোস থেকে। এই সোশিয়াস শব্দটা হচ্ছে বন্ধুত্ব বা সহযোগিতা, যেটা ম্যাকাইভার বলছেন। এটার আরেকটা ইংলিশ হতে পারে কম্প্যানিয়ন, বন্ধু বা সঙ্গী, কম্প্যানিয়ন। কিন্তু মোটা দাগে এটাকে আমরা সমাজ বলতে পারি। এবং এইটা প্রথম ব্যবহার করেছেন কে? সোশিওলজি শব্দটা প্রথম ব্যবহার করেছেন কে? এটা আমি আগের লেকচারে বা প্রথম অধ্যায়ের লেকচারে কভার করেছি। আপনারা হচ্ছে কমেন্ট সেকশনে এটা আমাকে উত্তর দিবেন যে সোশিওলজি শব্দটি প্রথম ব্যবহার করেন কে? পারলে কোন বইয়ে ব্যবহার করেছেন সেটিও একটু ব্যাখ্যা করে দিবেন, যে সোশিওলজি শব্দটা প্রথম কার দ্বারা ব্যবহার হয়, কার থেকে অনুপ্রাণিত হয়ে উনি ব্যবহার করেন, এবং কোন বইয়ে ব্যবহার করেন। এ পর্যায়ে আমরা একটা সৃজনশীল প্রশ্ন দেখব, দেখি সৃজনশীল প্রশ্নটা আমরা সলভ করতে পারি কিনা। মুকুল একটি প্রত্যন্ত এলাকায় বাস করে, ভালো কথা। তাদের এলাকায় জনগোষ্ঠীর মধ্যে মতের অমিল থাকলেও নিজেদের মৌলিক চাহিদা পূরণে তারা সমষ্টিগতভাবে একতাবদ্ধ, পারস্পরিক সহযোগিতার উপর নির্ভরশীল, মানুষগুলোর মধ্যকার সম্পর্ক জটিল জালের মতো ছড়িয়ে আছে। সো এইটা আমরা একটু দেখি। এই যে ক নাম্বার যে প্রশ্ন, সেটা হচ্ছে সমাজের ক্ষুদ্রতম সামাজিক সংগঠন কোনটা? এটা পরিবার। সো এটা যদি আজকে আমাদের আলোচনা আসে নাই, কিন্তু ক এবং খ আমরা জানি যে ইয়ে থেকে আসতে পারে, এটা পরিবার, এটা আমাদের বাইরে আলোচনা। সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝাও, এটাও আমরা হচ্ছে নেক্সট লেকচারগুলোতে খুব ভালোভাবে ইয়ে করব, যে মানুষকে একই সাথে একতাবদ্ধ এবং একটা কন্ট্রোলের ভিতর রাখার জন্য, নিয়ম নীতি আচার আচরণ মানার জন্য যেইভাবে সমাজ নিয়ন্ত্রণ স্পষ্ট করে বা মানুষের উপর নিয়ন্ত্রণ রাখে, সেটাকে সামাজিক নিয়ন্ত্রণ বলে। সেটা এই লেকচারের সাথে সম্পর্কযুক্ত নয়। আমরা গ নাম্বারে আসি। উদ্দীপকে পারস্পরিক সহযোগিতার উপর নির্ভরশীল মুকুলের এলাকাটি কোনটিকে নির্দেশ করছে? এটা ভালো হইতো যদি এখানে কোনটিকে না লিখে কোন প্রত্যয়টিকে লিখতো, তাহলে আরো স্পষ্ট হইতো। যাই হোক, আমরা বুঝি যে এটা আসলে সমাজকে নির্দেশ করতেছে। সো আপনার কাজ কি হবে, আপনি কিভাবে ভালো উত্তর দিবেন? প্রথমে আপনি যেটা করবেন, এক নম্বরে আপনি প্রথমে এক লাইনে লিখবেন যে সমাজ প্রত্যয়টিকে নির্দেশ করছে, শেষ। এক নম্বরে মানে এক লাইনে আমাদের কথা শেষ। দ্বিতীয়ত আমরা যেটা করব, যে একজন সমাজ বিজ্ঞানীর আমরা সংজ্ঞাটা দিব। তাহলে আজকের লেকচারে সবচেয়ে সুন্দর সংজ্ঞা এখানে কোনটা ইয়ে করবে, মানে ফিট করবে, সেটা আমরা অলরেডি জানার কথা। আমরা দেখব যে যেই সমাজ বিজ্ঞানীর মানে সংজ্ঞাটা সবচেয়ে ভালো ফিট করবে, সেটা হচ্ছে মরিস গিনবার্স। আমরা এই সংজ্ঞাটা তখন লিখব যে ব্রিটিশ সমাজবিজ্ঞানী মরিস গিন্সবার্গের মতে মানুষের সাথে মানুষের প্রত্যক্ষ বা পরোক্ষ, সংগঠিত বা অসংগঠিত, সচেতন বা অসচেতন, সহযোগিতামূলক বা বৈরিতামূলক সমস্ত সম্পর্কই সমাজের অন্তর্ভুক্ত। এইবার আমরা তাহলে এটা লিখে ফেললাম। আমরা সেকেন্ড পার্টে প্রথমে এই জিনিসটা লিখলাম।
লিখার পরে আমরা এবার ব্যাখ্যায় যাব। আমরা ব্যাখ্যা করব। মুকুলের এলাকাটি পর্যবেক্ষণ করলে দেখা যায় তাদের এলাকায় জনগোষ্ঠীর মধ্যে মতের মিল আছে এবং আবার তারা সমষ্টিগতভাবে একতাবদ্ধ যখন তাদের মৌলিক চাহিদা পূরণের বিষয় আসে। তাহলে এটাকে আমরা এইভাবে দেখাতে পারি যে মুকুলের এলাকা, আমি জাস্ট একটা গ্রাফের মতো করে দেখাচ্ছি, গ্রাফ না মানে ডায়াগ্রামের মতো করে দেখাচ্ছি। আপনারা লিখবেন যে মুকুলের এলাকায় কি হচ্ছে, সামাজিক সম্পর্ক আছে, ঠিক আছে, সামাজিক সম্পর্ক আছে। সামাজিক সম্পর্কটা কেমন? মতের অমিল, এটা একটা বৈরিতামূলক সম্পর্ক। বৈরিতামূলক, সেটা কি? মতের অমিল আছে তাদের মধ্যে, তাহলে এটাও একটা সম্পর্ক। আবার দেখা যাচ্ছে যে চাহিদা পূরণে সহযোগিতা, এটা একটা সহযোগিতামূলক সম্পর্ক। হ্যাঁ, তো তাদের মধ্যে কি সহযোগিতামূলক একটা সম্পর্ক আছে, তাহলে এই ধরনের সম্পর্ক বিদ্যমান। আবার দেখেন পারস্পরিক সহযোগিতার উপর নির্ভরশীল এবং জটিল জালের মতো ছড়িয়ে আছে। তখন আপনি এইটাও লিখবেন, আবার লিখবেন ম্যাকাইভার 4টা কথা বলছে। ম্যাকাইভার সমাজের 4টা বৈশিষ্ট্যের কথা বলছে। এর মধ্যে পারস্পরিক সহযোগিতা একটা পারস্পরিক নির্ভরশীলতা একটা গুরুত্বপূর্ণ জিনিস, সহযোগিতা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই জিনিসগুলো এখানে চলে আসছে। এই প্রমাণ দেখায় আপনি লিখবেন যে সুতরাং এই যে মুকুলের যে এলাকাটা, সেখানে আসলে যেই প্রত্যয়টা নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে সমাজ। এইবার ঘ নাম্বারে যেটা আলোচিত সেটা হচ্ছে যে উল্লিখিত প্রত্যয়টির সাথে সম্প্রদায়ের পার্থক্য আলোচনা করা। দেখেন আজকে আমরা শুধু সমাজ নিয়ে আলোচনা করেছি, আমরা সম্প্রদায় নিয়ে এখনো আলোচনা করিনি। তারপর আমি কিছু বেসিক জিনিস বলে দেই। সমাজ একটা বৃহৎ আকারের বিষয়, সমাজের তুলনায় সম্প্রদায় অনেক ক্ষুদ্র, ঠিক আছে। সম্প্রদায়ের ভিত্তি হইতে পারে ধর্ম বা একটা আবেগ, এক জাতীয়তাবাদ, কিন্তু সমাজে কিন্তু বিভিন্ন ধরনের ধর্মের মানুষ, বিভিন্ন জাতীয়তাবাদের মানুষ একই সাথে থাকে। সো এই জিনিসগুলা সেখানে আমরা আলোচনা করব। আমরা যখন সম্প্রদায় নিয়ে আলোচনা করব তখন আমরা ছক ধরে ধরে দেখতে পারবো যে তাদের মধ্যে পার্থক্য রয়েছে। আপাতত আমরা যেটা বলতে পারি যে সমাজ বৃহৎ, সম্প্রদায় সমাজের তুলনায় কি ক্ষুদ্র, ঠিক আছে। সো সমাজের মধ্যে যে বিভিন্নতা আছে সম্প্রদায়ের মধ্যে সেই বিভিন্নতা কম। তো সেই জিনিসগুলো আমরা দেখবো যে সম্প্রদায়ের ভিত্তি হচ্ছে ধর্মীয় আবেগ বা অন্যান্য জিনিস, সেই জিনিসগুলো আমরা খেয়াল করে দেখব। সো বিষয়টা হচ্ছে আজকে আশা করি এই যে জিনিসটা আমরা আলোচনা করেছি সেটা আপনাদের কাজে লাগার কথা এবং আপনারা বুঝতে পারার কথা যে কোন ধরনের প্রশ্ন এখান থেকে এসে থাকে এবং কনসেপ্টগুলো আসলে কি। এই জিনিসগুলো যদি আপনারা খাতা নিয়ে বসেন এবং ঠিকঠাক মতো লিখেন, নোট করেন, তাহলে এটা আপনাদের সমাজ সম্পর্কিত যেই সংজ্ঞাগুলো আছে, যে বিষয়গুলো আছে, সেগুলো এই আলোচনার পরে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। সো আমরা এখন আজকের লেকচারটা এখানেই শেষ করব। আমরা কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখেছি, সমাজের বৈশিষ্ট্য, কার্যাবলী এবং অনেকগুলো সংজ্ঞা আজকে আমরা দেখার চেষ্টা করেছি। এগুলো আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন এবং খাতায় লিখলে আশা করি আপনারা বেশি নাম্বার পাবেন। সো মানে চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় যে লেকচারটি রয়েছে সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই লেকচারটি আমি এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ।